রাজনীতিকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। প্রতিদিন যে তথ্যগুলো আমরা পাচ্ছি, সেই তথ্যগুলো অবিকৃত অবস্থায় আপনাদের সামনে তুলে ধরছি। নিঃসন্দেহে এতে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের হয়তো সমস্যা হচ্ছে, যারা স্বপ্ন দেখছে ক্ষমতা দখলের, যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় আবার ফিরে আসার, বা যারা স্বপ্ন দেখছে যেভাবে কোথাও সন্ত্রাস চালানো যাচ্ছে বাংলাদেশের মানুষের ওপরে, যেভাবে তাদেরকে ভুল বুঝিয়ে ঠকিয়ে তাদের পয়সায় নিজেদের স্বার্থ সিদ্ধি করা যাচ্ছে, বাংলাদেশকে নিঃস্ব করা যাচ্ছে, তাদের সমস্যা হচ্ছে। এবং তারা বোঝাচ্ছেন যে আসলে যা ঘটছে তা আমরা দেখাচ্ছি না। রিপাবলিক বাংলা আজকে প্রথমে বলে দেওয়া দরকার, কোনো রকমের অপপ্রচার করছে না। রিপাবলিক বাংলা কোনো তথ্য বিকৃতি করছে না। যে তথ্য আমাদের কাছে আসছে সেই তথ্যই আমরা তুলে ধরছি সোজাসুজি স্বর্ণালীতে। আমি স্বর্ণালী সরকার প্রতিদিন আপনাদেরকে সেই ঘটনাই দেখাই যে ঘটনা ঘটছে, যে ঘটনার সপক্ষে আমাদের কাছে প্রমাণ রয়েছে, ডকুমেন্টস রয়েছে, তথ্য রয়েছে। এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে সেই একই কথা ঠিক কয়েকদিন পর পর ইউনূসকে স্বীকার করে নিতে হচ্ছে। প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, যে তথ্যগুলো আসছে, শুধুমাত্র সেটুকুই আমরা দেখাচ্ছি। জোর করে একটা শ্রেণীর মানুষ বোঝানোর চেষ্টা করছে যে আসলে রিপাবলিক বাংলা নাকি সত্য প্রচার করছে না, কিন্তু আসলে সেটা ডাহা মিথ্যে। কারণ সত্যি প্রচার করলে তাদের সমস্যা হতে পারে, সত্যি প্রচারে তাদের অনেক বড় মুখোশ খসে যেতে পারে, অনেক বড় ষড়যন্ত্র সামনে চলে আসতে পারে। বাংলাদেশের মানুষ সমস্ত ভরসা, আশা, বিশ্বাস তাদের ওপর থেকে তুলে নিতে পারে। তাই প্রতি মুহূর্তের একটা অংশের মানুষ বোঝাচ্ছে যে আসলে রিপাবলিক বাংলা যা বলছে সেটা তথ্যের অপলাপ বা অপপ্রচার, কিন্তু সেটা আদপেও নয়, সেটা ডাহা মিথ্যে। যেরকম গতকাল এক্সক্লুসিভ খবর আমরা দিয়েছিলাম আপনাদেরকে যে বাংলাদেশের ঘাড়ের ওপর এই মুহূর্তে নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি, আরাকান সেনা। কোথাকারই আরাকান সেনা? মায়ানমারের যে রাখাইন প্রদেশটা রয়েছে, সেই প্রদেশটা এই মুহূর্তে সম্পূর্ণ দখল হয়ে গিয়েছে এই আরাকান বাহিনীর হাতে। এই আরাকান বাহিনী কারা? আসলে একসময় থেরোবাদী বুদ্ধ, অর্থাৎ থেরোবাদী বৌদ্ধ যারা স্থিরতাবাদের বিশ্বাসী, সেই থেরোবাদী বৌদ্ধ তারা একটা সময় সিদ্ধান্ত নেয় যে এবার পাল্টা লড়াই করতে হবে। শান্তির বাণী দিয়ে আর কোনোভাবে নিজেদের বাঁচিয়ে রাখা যাবে না, অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। নালন্দার ভয়াবহতার পর, যদিও রাজ্যের আমাদের দেশের যে নালন্দা সে ধ্বংস করে যায়, যে নালন্দার বই প্রায় মাসখানেক ধরে পড়ে তারই নামে সেই নালন্দার সামনে স্টেশনের নাম রাখা হয়, সেই নাম আবার সরিয়ে দেওয়া হবে বলে কি গোসা তাদের, সে কথা বাদ দিন। কিন্তু বৌদ্ধরা আস্তে আস্তে বুঝতে পারেন, একটা অংশের বৌদ্ধ, যে আসলে শান্তির বাণীতে এই জগতে বেঁচে থাকা যায় না। তাই মায়ানমারের যে বৌদ্ধরা, এই নাফ নদীর দুপাশে, একদিকে হচ্ছে রাখাইন প্রদেশ মায়ানমারের, আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম। এই দুপাশেই যে ঘন বৌদ্ধ বসতি ছিল, সেই বৌদ্ধ বসতির মধ্যে রাখাইন প্রদেশের যে বৌদ্ধরা, তারা একটা সময়ের পরে হাতে অস্ত্র তুলে নেয়। তৈরি হয় আরাকান আর্মি। আরাকান আর্মি যারা আজও স্বাধীন আরাকান রাষ্ট্রের স্বপ্ন দেখে, আরাকান আর্মি যারা এতটাই দুর্ধর্ষ, এতটাই উন্নত প্রযুক্তির সঙ্গে তাদের বন্ধুত্ব, এতটাই তারা বেপরোয়া, তাদেরকে ভয় পায় কোথাও জুনটা সেনা পর্যন্ত, মায়ানমারের সেনাবাহিনী পর্যন্ত ভয় পায় আরাকান আর্মিকে। সেই আরাকান আর্মি একটু একটু করে পুরোটাই দখল করে নিয়েছে রাখাইন প্রদেশ। এবং সর্বশেষ যে খবর আমরা দিয়েছি, রিপাবলিক বাংলা ব্রেক করেছে। এখনো বাংলাদেশে যে সমস্ত লোকেরা ভাবছেন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে বলবো তারা প্লিজ খবরগুলো রাখুন। দেশের পশ্চিম প্রান্তের দিকে নজর রাখছেন আপনারা, যেখানে ভারত রয়েছে দাঁড়িয়ে, কিন্তু পূর্ব প্রান্ত অনেক বেশি বিপদের মধ্যে রয়েছে। চট্টগ্রাম কোনোদিনও ভারত দখল করতে চায়নি, চট্টগ্রাম দখল করার কথা ভারত কোনোদিনও বলেনি। কাকে কান নিয়ে গেছে বলে আপনাদের মনে হয়েছে কাকের পেছনে দৌড়ানো উচিত, কিন্তু কাকে কান নিয়ে গেছে সেটা শোনার কোনো দরকার ছিল না, যদি আপনারা ভরসা রাখতেন, আস্থা রাখতেন আপনাদের প্রতিবেশী ভারতের ওপর। যে কথা বলছিলাম আমি, এই ভয়ঙ্কর আরাকান আর্মি যারা দুর্ধর্ষ, যারা বেপরোয়া এবং যারা রোহিঙ্গাদের 1 নম্বর শত্রু,
যারা জানে যে কিভাবে এই রোহিঙ্গারা একটু একটু করে জায়গা দখল করে নেয়। সেই আরাকান আর্মি 8 তারিখ গত 8ই ডিসেম্বর দখল করে নিল একদম চট্টগ্রাম, বাংলাদেশ মায়ানমার বর্ডারের শেষ প্রান্ত, মায়ানমারের একদম এক্সট্রিম ওয়েস্টার্ন পয়েন্ট অর্থাৎ পশ্চিম প্রান্তের যে বিন্দু মাউন্ডো, সেই মাউন্ডো শহরটুকু পর্যন্ত দখল করে নিল এই আরাকান আর্মি। আরাকান আর্মি যারা ঘোষিত রোহিঙ্গাদের শত্রু, সেই আরাকান আর্মি, যে আরাকান আর্মির নাম শুনলে পর্যন্ত থরথর করে কাঁপে রোহিঙ্গারা। এবং আপনারা জানেন যে এই রোহিঙ্গাদেরই চট্টগ্রামে নিয়ে এসে কারা পুনর্বাসন দিয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে। সেই জামাতিরা, সেই বিএনপিরা এবং শেখ হাসিনার আওয়ামী লীগও শুরুর দিকে কিছু বলেনি, পরের দিকে মনে হয়েছিল যে না, রোহিঙ্গাদের আমরা দায়িত্ব নেব না, রোহিঙ্গাদের এখান থেকে পার করতে হবে, রোহিঙ্গাদের পাঠাতে হবে ভারতে। কিন্তু রোহিঙ্গাদের বসতি হয়েছিল সেই জায়গাতে, অর্থাৎ চট্টগ্রামের একেবারে পূর্ব প্রান্তে। সেই আরাকান আর্মি ভয়ঙ্কর দুর্ধর্ষ কোন জায়গা পর্যন্ত চলে এলো? কেন এই খবর এই মুহূর্তে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ইউনূস সরকারের কপালে? কেন এই খবর বাংলাদেশের প্রশাসনের, অস্থায়ী প্রশাসনের, অবৈধ সরকারের ঘুম ছুটে? যে অখণ্ড আরাকান রাষ্ট্রের স্বপ্ন দেখছে আরাকান বাহিনী, তার মধ্যে চট্টগ্রামের একটা বড় অংশ পড়ে। অতএব সত্যি সত্যি চিন্তার বিষয় আছে বই কি, কারণ শুধুমাত্র রোহিঙ্গাদের দিয়ে, রোহিঙ্গাদের বসতি দিয়ে কখনোই চট্টগ্রামকে আর ধরে রাখা যাবে কি? এই চিন্তা বোধহয় মোহাম্মদ ইউনূসের মাথাতেও এখন ঘুরছে। তারা নজরে রাখছিল যে আসলে কিভাবে ভারতকে জব্দ করা যায়, ভারতের দিকে নজর রাখা যায়, ভারতের সঙ্গে যুদ্ধ জিগির তোলা যায়। কিন্তু আসলে অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে আরাকান আর্মি একটু একটু করে এগিয়ে আসছে একেবারে সীমান্তের 271 কিলোমিটার এই রাখাইন প্রদেশের, এই টেনাফ নদী থেকে শুরু করে পুরো রাখাইন প্রদেশের 271 কিলোমিটার অঞ্চল এই মুহূর্তে আরাকান সেনার দখলে। প্রশ্ন এটাই যে এবার কি তাহলে চট্টগ্রামের দখল নিয়েও আরাকান আর্মি পুরোপুরি আরাকান রাষ্ট্র তৈরি করবে? এ সংক্রান্ত বিষয়ে কেন কোনো খবর এখনো পর্যন্ত ইউনূস দেয়নি বাংলাদেশের মানুষকে? কেন বাংলাদেশের কোনো মিডিয়া এই আরাকান আর্মির মাউন্ডো পর্যন্ত চলে আসা, চট্টগ্রামের বর্ডার পর্যন্ত চলে আসার খবর দেয়নি? কেন চট্টগ্রামের বৌদ্ধরা এখনো পর্যন্ত তারা নাজেহাল হচ্ছেন? কেন চট্টগ্রামের বৌদ্ধদের ওপরে এখনো পর্যন্ত অত্যাচার চলছে? আর চট্টগ্রামের বৌদ্ধরা যদি চান, যদি আরাকান আর্মি চায় চট্টগ্রামের বৌদ্ধদেরও বাঁচাতে, রেস্কিউ করতে, তাহলে সত্যি সত্যি কি চট্টগ্রাম আদেও সেফ থাকবে, আদেও নিয়ন্ত্রণে থাকবে? চট্টগ্রামের টেকনাফ আর কিছুটা দূরেই বাংলাদেশের কক্সবাজার। অতএব সত্যি সত্যি চিন্তার কারণ রয়েছে যে ফেনী থেকে পুরোটাই আলাদা হয়ে যাবে না তো? যে ছবিগুলো এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, চলুন দেখাই যে সর্বশেষ 8ই ডিসেম্বর যেদিন কোথাও যেভাবে পুরোটা দখল করলো এই মাউন্ডো শহর, সেই দিনের কিছু ছবি। শেষ মুহূর্তে যেভাবে কোথাও মাউন্ট শহর দখল করে সেই কয়েকটা ছবি আপনাদের দেখালাম। এবং ইউনূস এই মুহূর্তে জানেন যে এই আর্মি, এই ভয়ঙ্কর দুর্ধর্ষ আর্মি এই মুহূর্তে কোথায় রয়েছে? চট্টগ্রামের নাফ নদীর একেবারে পাশে মাউন্টা পর্যন্ত চলে এসেছে আরাকান আর্মি। শুধুমাত্র একটা নদী, আমরা সেই ছবিও পেয়েছি, সেই ছবি দেখাতে পারবো না, এতটাই ভয়ঙ্কর, এতটাই হিংস্র সেই ছবি, এতটাই রক্তাক্ত নৃশংস। যেভাবে কোথাও রোহিঙ্গারা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করছিল, আবারও ঢোকার চেষ্টা করছে চট্টগ্রামে, সেই সময় নদী থেকে তুলে এনে পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এতটাই দুর্ধর্ষ ভয়ঙ্কর এই আরাকান আর্মি। ছোট্ট করে একবার ইতিহাস দেখিয়ে দিই, এই আরাকান আর্মি কোন জায়গায় কতদিন ধরে যুদ্ধ করছে মায়ানমারের মাটিতে দাঁড়িয়ে। চলুন দেখে নেওয়া যাক সেই ছবি পরপর কতটা ভয়ঙ্কর দুর্ধর্ষ এই আরাকান সেনা।
মায়ানমার সেনার সঙ্গে সংঘর্ষ চলছে 2014 সাল থেকে। এই আরাকান সেনার সংঘর্ষে মায়ানমারের শতাধিক সেনা নিহত হয়, প্রাণ চলে যায়। এতটাই তৈরি, এতটাই প্রশিক্ষণ প্রাপ্ত এই আরাকান সেনা। 2015 সালের কথা চলে আসে। 2015 সালে বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ হয়, সরাসরি বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলে এসেছিল আরাকান আর্মি। তারপর বান্দারবন সীমান্তে ভয়ঙ্কর লড়াই হয়, সরাসরি তারা চ্যালেঞ্জ জানিয়েছিল মায়ানমারের আর্মিকে। বাংলাদেশ সীমান্ত বাহিনীর সঙ্গেও সংঘর্ষ হয়, কারণ একেবারেই বাংলাদেশের ধার পর্যন্ত চলে এসেছে। বারবার করে বলছি আমি, বাংলাদেশের যে প্রান্ত তারা টার্গেট করছেন সেই প্রান্তে বৌদ্ধ পপুলেশন রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত 50%-এরও বেশি সেখানে বৌদ্ধ পপুলেশন রয়েছে বাংলাদেশ সীমান্তে। সেখানে সেই সময়তে ভয়ঙ্কর সংঘর্ষ হয়, রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি লড়াইয়ে যায় এই আরাকান আর্মি, কারণ রোহিঙ্গার তাদের দুচক্ষের বিষ সব দিক থেকে, ধর্মের দিক থেকে, এবং যেভাবে কোথাও রোহিঙ্গারা তাদের জায়গা দখল করার চেষ্টা করছিল মায়ানমারে, তার পরবর্তীকালে চট্টগ্রামে এসে রোহিঙ্গাদের তারা সহ্যই করতে পারে না। এরপর 2016 সাল মায়ানমারের সেনার বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে যায় আরাকান আর্মি, কারণ তারা চায় স্বতন্ত্র স্বাধীন আরাকান রাষ্ট্র। টানা 3 বছর, 2016 সাল থেকে টানা 3 বছর চলে এই যুদ্ধ, মায়ানমারের সেনার সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ। নেক্সট, এরপর 2017 সালে মায়ানমারের তাতমাডো সেনার সঙ্গে লড়াই করে এই আরাকান আর্মি। একের পর এক সেনা এসছে, কখনো জুনটা, কখনো তাতমাডো, তাদেরকে কেউ নিরস্ত্র করতে পারেনি, পরাজিত করতে পারেনি। এতটাই সশস্ত্র, ওয়েল ট্রেন্ড আরাকান আর্মি। 2017 সালের সংঘর্ষে নিহত হয় 11 জন তাতমাডো সেনা। একের পর এক মায়ানমারের সেনা, যারা মায়ানমারের শক্তি, তারা কিন্তু হার স্বীকার করেছে এই ভয়ঙ্কর আরাকান আর্মির কাছে। নেক্সট, 2019 সাল মায়ানমারের সেনার সঙ্গে এরপর শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ, যখন ঠিক তারা রাখাইন প্রদেশের দিকে আসছে এবং রাখাইন প্রদেশ পুরোটা ক্যাপচার করতে চাইছে সেই সময়। এরপর 2024 সাল মে মাসে মাউন্ডো শহরে হামলা চালানো হয়। মাউন্ডো শহরে আমি আগেই দেখালাম একেবারে রাখাইন প্রদেশের শেষ প্রান্ত, যার পর নাফ নদী এবং তারপরে চট্টগ্রাম। 6 মাস ধরে চলল লাগাতার যুদ্ধ। আমি জানি বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সরকার এই যুদ্ধের খবর আপনাদেরকে দেখাবে না। টানা 6 মাস ধরে যুদ্ধের পর শেষ পর্যন্ত 10ই নভেম্বর মাউন্ডো শহর দখল করে। আসলে 8ই নভেম্বরই মাউন্ডো শহর চলে আসে এবং 10ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে তারা মাউন্ডো শহরের দখল নিয়েছে তা ঘোষণা করে। বাংলাদেশ সীমান্তের কাছে, সীমান্ত থেকে ইনফ্যাক্ট 271 কিলোমিটার পুরোটাই হচ্ছে রাখাইন প্রদেশ, পুরোটাই দখল করে নিয়েছে আরাকান সেনা। এই খবর ইউনুস কি জানে না, নাকি ইউনুস সরকারের কাছে এই খবর নেই এখনো পর্যন্ত? কোনটা আমি জানি না, কারণ বাংলাদেশের মিডিয়া এই সমস্ত খবর দেবে না বাংলাদেশের লোকজনদের। আর আমাদের দেশের একটা প্রান্তের মানুষজন তারাও ভাববেন যে আসলে বাংলাদেশে যুদ্ধ জিগির তুলছে, বোধহয় সেটাই, তার মধ্যেই হয়তো কোনো সার্বত্তা রয়েছে, সেটাই হয়তো যুদ্ধ করতে চাইছে। দেখুন কতটা ভ্রান্ত আওয়াজ। এই যখন একদিকে আরাকান আর্মি ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, ঠিক সেই সময় বাংলাদেশে বিএনপির একটা অংশ লং মার্চ করছে নাকি ঢাকা পর্যন্ত। হাস্যকর। এর আগেও হাস্যকর কথা বলেছেন তারা, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, এরপর ত্রিপুরা দখল করে নেব, আসাম দখল করে নেব। একের পর এক হাস্যকর কথা বলেছেন। তাদের হাস্যকর ভিডিও ভাইরাল হয়েছে, হাস্যকর ছবি এআই মাধ্যমে সম্পাদিত হয়ে ভাইরাল হয়েছে। তবু লজ্জা নেই, এখনো পর্যন্ত আসল জায়গার ছবি না দেখিয়ে, আসল জায়গার খবর না দেখিয়ে তারা নাকি ত্রিপুরা পর্যন্ত লং মার্চ করছে। মাথায় কি কোনো বুদ্ধি নেই, নাকি চূড়ান্ত অশিক্ষিত? কোনটা আমি জানি না। সেই ছবি দেখাবো ফুল ফ্রেম, কিভাবে লং মার্চ করছে তারা ত্রিপুরার উদ্দেশ্যে। দেখুন সেই ছবি। তোমার গাড়ি আগাইতে কাও।
শুধুমাত্র লং মার্চের ছবি নয়, আপনাদের বলি যে এর সঙ্গে সঙ্গে চূড়ান্ত ভারত বিদ্বেষী স্লোগান পর্যন্ত তারা দিতে থেকেছেন। চূড়ান্ত ভারত বিদ্বেষী স্লোগান, কিন্তু কিসের জন্য স্লোগান, কিসের জন্য দখল, কি দখল করতে চলেছেন আপনারা? ভারতের সঙ্গে যুদ্ধ করলে আদৌ পারবেন, পেরে উঠবেন? বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভারতের কি পরিমাণ সামরিক শক্তি রয়েছে আর বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই হাস্যকর প্রয়াস কেন? নিজেদেরকে হাসি মশকরা ঠাট্টার পাত্র বানানো কেন? কে বলেছে আপনাদেরকে ভারত চট্টগ্রাম দখল করতে চায়? কাকে যদি বলে কান নিয়ে গেছে, তাহলে কি কাকের পিছনে কেউ দৌড়য়? কে কি বললো তা শুনে আপনারা পাগল হয়ে যাচ্ছেন? আপনারা ভাবছেন যে ভারত দখল করবে চট্টগ্রাম? হাস্যকর তথ্য, হাস্যকর যুক্তি। রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ভারত আজ পর্যন্ত কোনোদিনও চট্টগ্রাম দখল করার কথা বলেনি, না তো বাংলাদেশের অন্য কোনো প্রান্ত দখল করার কথা বলেছে, আর না তো যুদ্ধ করার কথা পর্যন্ত বলেছে। ভারত তো আজকের দিন পর্যন্ত কয়েক লরি, কয়েক ট্রাক চিনি পাঠিয়েছে বাংলাদেশে, একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাস্তা তৈরি থেকে শুরু করে একাধিক কারণে ভারতের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোর জন্য ঋণ পর্যন্ত দিচ্ছে। সেই ভারত বিদ্বেষী মন্তব্য কাদের জন্য করছেন আপনারা? কি পোষণ করে রেখেছেন বিদ্বেষ? আর অন্যদিকে চট্টগ্রামের ওপরে নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি। খবর রাখেন, খবর দেখান, নাকি পুরোটাই চেপে গেছেন যাতে ভারত বিদ্বেষটা বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে রাখা যায়? কোনটা? যেমন দেখুন, ইনি একজন, কয়েকদিন আগে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কি ভয়ঙ্কর উচ্চাসা নিয়ে বলছেন যে এরপর নাকি পরপর পরপর কোন কোন জায়গা দখল করবেন। শুনুন, লম্বা তালিকা। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এই যে একের পর এক বাংলাদেশ বিরোধী অপপ্রচার, অপতথ্য, কুৎসা এবং হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এটার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের বস্ত্রতে শেখ হাসিনা কেন নয়? শেখ হাসিনা এত প্রিয় কেন তাদের, মমতার এবং দিল্লির মোদী সাহেবদের? কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা বিনা পারিশ্রমিকে, বিনা টাকায় যা পেয়েছেন, অন্য কোনো জাতীয়তাবাদী চিন্তার মানুষরা তো সেটা দেবে না। শেখ হাসিনা তো তাদের আপনজন হবে। শেখ হাসিনা নিজের জনগণের প্রতিটি দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে, চাল, ডাল, পেঁয়াজ, চিনি, রসুন, আনাজপাতি, তরিতরকারির সব দাম বাড়িয়ে শুধুমাত্র তার প্রভু ভারতকে খুশি করার জন্য একের পর এক তিনি তাদেরকে প্রজেক্ট দিয়েছেন, তাদের কাছ থেকে ব্যবসা করার জন্য, তাদের কাছ থেকে নেওয়ার জন্য বেশি দামে তাদের সাথে চুক্তি করেছে। আসলে বিএনপি পথে দিবার স্বপ্ন দেখছে। শেখ হাসিনা ফিরে আসবে কি আসবে না জানা নেই। এখনো পর্যন্ত একটু একটু করে বঙ্গবন্ধুর ইতিহাস ভুলিয়ে দেওয়া যাচ্ছে। জয় বাংলা স্লোগান আর থাকলো না, এরপর জাতীয় সঙ্গীতটাও ভুলিয়ে দেওয়া যাবে। বিএনপি স্বপ্ন দেখছে এই মৌকায় যদি ক্ষমতা দখল করে নেওয়া যায়। এখনো পর্যন্ত পুরোটা রাশ রয়েছে জামাতের হাতে, তাই এর মধ্যে যদি ইলেকশন হয় তাহলে জামাত সেই ইলেকশনের জন্য গোছাতে পারবে না ঘর। অতএব সম্ভাবনা প্রবল বিএনপির হাতে। তাই বিএনপি কোমর বেঁধে নেমেছে ভারত বিদ্বেষী মন্তব্য করে, যুদ্ধ জিগির তুলে যাতে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো যায় এবং খুব সহজে নিজেরা যাতে বাংলাদেশ দখল করতে পারে। কিন্তু সেগুড়ে বালি। এই রুহুল রিজভী যে কি ভয়ঙ্কর মিথ্যে কথা বলছে তার একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি আপনাদের। দেখুন শেষ কদিনে কিভাবে ভারতের দয়া এখনো পর্যন্ত বেঁচে বসতে আছে বাংলাদেশ। জাস্ট 4টে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। শেষ কয়েকদিনে, শেষ 7 দিনে ভারত থেকে কি কি গেছে। নাম্বার 1, প্রথম জিনিস গেছে ভারত থেকে, তা হচ্ছে 72 কামরার মালগাড়ি। এর মধ্যেও, এই পরিস্থিতির মধ্যেও কতখানি বেঈমান এই বিএনপির নেতারা, মানুষকে ভুল বোঝাচ্ছে, লোটার প্ল্যান করছে, বিদ্বেষ ছড়াচ্ছে, যুদ্ধ জিগির তুলছে। লাস্ট 7 দিনের মধ্যে ভারত থেকে গেছে 72 কামরার মালগাড়ি। লাস্ট 7 দিনে ভারত থেকে গেছে 99 কেজি চাল। 99 কেজি চাল গেছে লাস্ট 7 দিনে ভারত থেকে বাংলাদেশে। মাফ করবেন, 99,000 কেজি চাল। 99,000 কেজি চাল গেছে লাস্ট 7 দিনে ভারত থেকে। গেছে 9 কোটি ডিম। যদিও 9 কোটি ডিম লাস্ট 7 দিনে নয়, তার আগে গিয়েছে। যে সময় বাংলাদেশ এই অরাজকতা চালাচ্ছে তার মধ্যেও গেছে 9 কোটি ডিম। এবং জানলে অবাক হবেন, এই 9 কোটি ডিম গেছে বিনা পয়সায়, ফ্রিতে।
যে ডিম কোথাও প্রচুর দাম বাড়িয়ে 6 গুণ 7 গুণ দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে, বাংলাদেশের মানুষজন জানেনও না সে ডিম, নকটি ডিম ফ্রিতে পেয়েছে বাংলাদেশ ভারত থেকে। এছাড়াও গেছে 10,000 কেজি পেঁয়াজ, 10,000 কেজি পেঁয়াজ গেছে। এই অরাজকতার মধ্যেও যে পেঁয়াজগুলোকে আটকে রাখা হয়েছে, ইচ্ছে করে পেঁয়াজের ক্রাইসিস তৈরি করে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া করা হয়েছে ইউনূসের মদতে, ষড়যন্ত্রে, নাহলে আর কি হতে পারে। এর মধ্যে এগুলো গেছে এবং এর মধ্যে আমি আজকে এই জায়গা থেকে শুরু করব যে আসলে এইসব কিছু করে লাভটা কি হচ্ছে, কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্য এই এত বিদ্বেষের বাতাবরণ বিষ ছড়ানো হচ্ছে, আসলে উদ্দেশ্য কি কিছু অন্য। অতিথিদের কাছে আসার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখবো। প্রতিদিন কথা দিয়েছিলাম যে লাস্ট 7 দিনে প্রতিদিন একটা করে ইউনূসের ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব। আজ আরও একটা ষড়যন্ত্রের পর্দা ফাঁস, ইউনূসের আরও এক ষড়যন্ত্রের পর্দা ফাঁস আজ সোজাসুজি স্বর্ণালীতে ইউনূসের চতুর্থ ষড়যন্ত্রের পর্দা ফাঁস আজ। আরও কাছাকাছি পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তানে গোপন বৈঠক হলো আজ, এক্সক্লুসিভ ছবি শুধু এবং শুধুমাত্র রিপাবলিক বাংলায়। দুই দেশের সেনা কর্তাদের বৈঠকের ছবি ফাঁস রিপাবলিক বাংলায়। পাকিস্তানে গোপন বৈঠক, কিসের জন্য গোপন বৈঠক, কেন গোপন বৈঠক? এর আগে প্রতিদিন বলেছি একটা একটা করে পর্দা ফাঁস করেছি পরপর। এর আগে 3 দিন যে ভারতের চিনি কিভাবে পাকিস্তান হয়ে আসছে, পাকিস্তান প্রীতি ইউনূসের। পর্দা ফাঁস 2 ছিল পাকিস্তান থেকে অস্ত্র কিভাবে আসছে। পর্দা ফাঁস 3 ছিল ইউনূসের চক্রান্তে শরিক হচ্ছে ফেসবুক। আজকেও বলবো ফেসবুকে সঙ্গে নিয়ে কি মারাত্মক ষড়যন্ত্র করেছে মোহাম্মদ ইউনূস, আজকেও বলবো। তবে তার আগে আরও সেই একই প্রশ্ন, আরও একবার সেই একই প্রশ্ন, বাংলাদেশের মানুষ আসল সত্যি জেনে চোখ মেলে তাকিয়ে সত্যিটাকে সত্যি বলে কবে বুঝবেন এবং কবে স্লোগান উঠবে বাংলাদেশের মাটি থেকে, ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও, এই স্লোগান আর কবে উঠবে প্রশ্ন করব আজ। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরা। আপনারা ঘরে ঘরে অন্তত 4-5 হাত লম্বা দেখিয়া বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রান্দা বা এ জাতীয় চাপাতি বানায় রাখেন। ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরা। 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। কলকাতা দখল হয়ে যাবে, ওর আগুন দেবো। ইন্ডো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি, যে টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নিয়ে শুরুতেই রয়েছেন আমার সঙ্গে বিজেপি মুখপাত্র দীপ্তার্ষ যশ, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, রয়েছেন প্রাক্তন ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি এবং রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি। আমি প্রত্যেকের কাছে আসার আগে বেসিক যে 4টে প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই 4টে প্রশ্নের দিকে নজর রাখি একবার। ঘাড়ের ওপর আরাকান, দখল হবে কি চট্টগ্রাম? বিপদ বুঝতে পারছে আদৌ ইউনূস, নাকি এখনো পর্যন্ত মিথ্যে প্রচার চালাচ্ছে যে বাংলার মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া ভুল খবর দিচ্ছে? কোনটা সত্যি খবর কেন দিতে পারলো না ইউনূসের মিডিয়া? প্রশ্ন রইল। ভারত বিদ্বেষের টুকরো হবে বাংলাদেশ, ঘাড়ের কাছে আরাকান, কোনো খবর নেই, কোনো প্রস্তুতি নেই, উল্টে পাকিস্তানের সঙ্গে মিটিং চলছে। ইউনূসের পাকিস্তান প্রেমকে বৃহৎ ষড়যন্ত্র, আরো কোনো বড় ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে। এবং লাস্ট প্রশ্ন যেটা গতকালও তুলেছিলাম, আজকেও আরো একবার তুলব। লাস্ট প্রশ্ন, ফেসবুক ইউনূসের কোন চক্রান্তের শরিক? কতগুলো শব্দকে জব্দ করার জন্য ইউনূস হাতে পায়ে ধরছে ফেসবুকে। এরা যদি সেটা হয়, ফেসবুক যদি সেটা শোনে, তাহলে কি কি সর্বনাশ হতে চলেছে বাংলাদেশে?
কোন কোন খবর, কোন কোন ভিডিও, কোন কোন বক্তব্য আমরা আর একেবারেই পাবো না। বিশ্বের কোনো প্রান্তে বসেই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে চোখ রেখে সেই সংক্রান্ত কোনো খবরই আমাদের কাছে আর আসবে না। আমি আসছি শুরু থেকে। প্রথমে আমি আসবো, আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি। বিশ্বজিৎবাবু, আমি আপনার কাছে প্রথম যে প্রশ্ন নিয়ে আসবো, আরাকান আর্মির রাখাইন প্রদেশের একদম এক্সট্রিম ওয়েস্টার্ন যে পয়েন্ট মাউন্ডো শহর, সেটা পর্যন্ত দখল করে নেওয়া কতখানি তাৎপর্যপূর্ণ, রোহিঙ্গা বিদ্বেষ তাদের, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেক্ষেত্রে ইউনুসের মাথা ব্যথার কারণ আছে না নেই? কারণ তারা তো সমস্ত নজর দিয়ে রেখেছে ভারতের দিকে, যে ভারত এখনো পর্যন্ত কোনো সময় কখনো কোনো অংশ দখল করার কথা বলেনি, কোনো সময় যুদ্ধ করার কথা বলেনি। শেষ দিন পর্যন্ত, আজকে পর্যন্ত ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অথচ ভারতের প্রতি বিদ্বেষ জোর করে দেখানো হচ্ছে, যুদ্ধ জিগির তোলা হচ্ছে। অন্য প্রান্তে চট্টগ্রামের ঘাড়ের ওপর রয়েছে আরাকান আর্মি। কি বলবেন? নমস্কার। কালকে আরাকান আর্মি স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা বাংলাদেশের সাথে এবং মায়ানমারের এবং বাংলাদেশের বিরুদ্ধে যে 271 কিলোমিটারের বর্ডার আছে সেটা পুরোপুরি ওদের দখলে। এবং মাংডু শহরের পড়ে যাওয়ার পর মাংডু আর তার আগে দুটো, তার মানে বৈথাং এবং পালেটাওয়া, এই তিনটে শহর মিলিয়ে নাফ নদীর উল্টো দিকে মায়ানমারের সাথে এবং বাংলাদেশের সাথে যে বর্ডার আছে সেটা পুরোপুরি আরাকান আর্মির দখলে। এইটা এক প্রকারের বাংলাদেশের ক্ষেত্রে কক্সবাজার ডিস্ট্রিক্ট এবং তার সাথে যে চট্টগ্রাম রয়েছে সে পরিস্থিতি যে খুবই খারাপ তার বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মতে বাংলাদেশ যে আরেকটা সিরিয়া হতে চলেছে তার বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মতে এটাও যে ইউনিস সরকার এবং তারা সবাই বিএনপি, তারা সবাই মিলে একজোট হয়ে যেন এই পরিস্থিতিতে পাল্লা দিতে সতর্ক থাকেন। তারা কলকাতা বা উড়িষ্যা বা তার সাথে সাথে আসামের কথা না ভেবে এই ডান দিকটা যেটা কি আরাকান আর্মির দখলে আছে, যে বর্ডার রয়েছে, তার দিকে তাদের অ্যাটেনশন ড্র করা উচিত। এবং আমার মতে বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভয়াবহ, এবং তারা যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসে আমরা সেই চেষ্টাই করব। আমি জানি না যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পাকিস্তানি সেনার কি আদৌ সাহায্য তারা পাবে, যে প্রান্তে, নাকি আবারও কোথাও ভারতের সেনার কাছে সাহায্য চাইতে হবে? কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের মিডিয়ায় খবর দেখাচ্ছে না ইউনুসের তরফ থেকে, সরকারের অস্থায়ী অবৈধ সরকারের তরফ থেকে কোনো রকমের বয়ান দেওয়া হয়নি। অথচ আমরা জানি যে চট্টগ্রামে বিস্তীর্ণ অংশ যেখানে বৌদ্ধ পপুলেশন রয়েছে, এবং কয়েক বছর আগে পর্যন্ত 57% সেখানে বৌদ্ধ পপুলেশন ছিল, এবং তারাও এই মুহূর্তে এখন কি ভয়ঙ্কর অত্যাচারের সম্মুখীন। কি একের পর এক সেখানে হিন্দু নির্যাতন চলছে, বৌদ্ধ নির্যাতন চলছে, রোহিঙ্গাদের কি অসম্ভব দাপট, এবং এই অরাজকতার মধ্যে তারা আরও একবার তাদের দাঁত নখ বসাচ্ছে। সেক্ষেত্রে তাদের বৌদ্ধ ভাই বোনেদের বাঁচানোর জন্য এটা কি খুব অস্বাভাবিক? আমি আসছি স্টুডিওতে দীপ্তাশ্বর কাছে। খুব অস্বাভাবিক যে আরাকান আর্মি যদি নাফ নদীটাও ক্রস করে চলে আসে। এ খবর তো দেখাচ্ছে না বাংলাদেশের মিডিয়া। এটা তো ভবিষ্যতের ব্যাপার জানা নেই। দেখো, এই যে তোমার ওখানে ওই প্রদেশে নাফ নদীর আশপাশে যে রোহিঙ্গারা থাকতো, 2021-এ কিন্তু অ্যামনেস্টি পরিষ্কারভাবে বলেছিল যে রোহিঙ্গারা তারা ওই মায়ানমারের ওই অঞ্চলের হিন্দু এবং বৌদ্ধ ম্যাসাকারের তারা দায়ী, এবং তারা সেখানে রীতিমতো গণহত্যা চালিয়েছিল। এবং তারপরেই এই আরাকান আর্মির প্রতিষ্ঠা হয়, এবং একজন বৌদ্ধ ধর্মগুরু তিনি তাদের নেতৃত্ব দেন, এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ রোহিঙ্গাদের বার করা হয় এবং ফেজ আউট করা হয়, যারা বেসিক্যালি বাংলাদেশ থেকে গিয়ে ঢুকে মায়ানমারের মধ্যে বসেছিল। তো এইটা হচ্ছে হিস্ট্রি। এবার আজকের দিনে যদি দেখা যাবে রাখাইন প্রদেশের 17টা শহর, তার মধ্যে 11খানাই এই আরাকান আর্মির দখলে। এবং আজকে যদি মানে কয়েকদিন আগে তুমি খেয়াল করবে যে চিটাগাংয়ে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের পুলিশ তারা কিন্তু একটা ইনসার্জেন্সি অপারেশনের নামে তারা সেখানকার বৌদ্ধ চাকমাদের উপরে রীতিমতো অত্যাচার চালায়, এবং তার জেরেই কিন্তু এই চিন্ময় কৃষ্ণ প্রভুর আন্দোলন শুরু হয়। এবার ওখানে আরাকান আর্মি
প্লাস চাকমা, তাদেরও একটা সশস্ত্র আন্দোলনের এর আগের ইতিহাস আছে। তারা এর ঘটনার রিয়াকশান কিভাবে দেবে সেটা তো সময় বলবে, সেটা সময়ে দেখা যাবে। কিন্তু আজকে আমরা স্বর্ণালী সত্যি কথা বলতে ওখানে ওই বিএনপির কে কোন রিক্সা শোনা সে বলছে 4 দিনে কলকাতা দখল করে দেবে, আমরা সেটা নিয়ে চিন্তিত নই। আমরা চিন্তিত হচ্ছি যে এইদিকে যে মির্জাফররা বসে আছে, যাদের নাম সেলিম, সুজন চক্রবর্তী, যারা বাংলাদেশের এই হিন্দু অত্যাচারকে ঢাকার চেষ্টা করছে এবং তারপরে বলছে যে ওখানে তো সংখ্যা গুরুরাই বেশি মারা গেছে, ওখানে মসজিদও ধ্বংস হয়েছে। একটাও কি এরা দেখাতে পারবে যে মসজিদ ধ্বংস হয়েছে? দেখাতে পারবে না। এই যে পুরোটা একটা ডিপ স্টেটের যে খেলা বা ডিপ স্টেটের যে নাটক যেটা চলছে, তুমি দেখো সিরিয়াতে আল কায়দাকে রিইনস্টেট করা হলো, বাংলাদেশে তোমরা বলছি ইউনিস জঙ্গিদের হাতে তুলে দেবে, আমি বলছি ইউনিস নিজেই একজন জঙ্গি। মানে আলফ্রেড নোবেল বেঁচে থাকলে তিনি আজকে লজ্জায় পড়ে যেতেন যে আমার নামে একে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। বাংলাদেশে ইনস্টেট করা, রিইনস্টেট করা হলো। গ্রামীণ এই যে গ্রামীণ ব্যাংকের প্ল্যানটা, যাকে বলা হয়েছিল এমনি যে গরিবের রক্ত পিসাচ, এমনি নয়, গরিবের রক্ত চোষা, পুরো কনসেপ্টটাই ছিল টাকা লোটা, সুদের কারবারি। অনেকেই বলছেন যে ওই ইসলামে তো সুদটাই তো ইসলামে হারাম, সেক্ষেত্রে সুদের কারবারি তিনি হলেন কি করে? তার জন্য আবার নোবেলও পেয়ে গেলেন। না তো এবার বলছি, দেখো বাংলাদেশে আইসিসকে রিইনস্টেট করা হলো এবং এর সঙ্গে দেখলাম তো একাধিক জায়গাতে ফ্ল্যাগ উঠছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ফ্ল্যাগ উড়েছে সিরিয়া জয়ের পর। তাদের গতকাল থেকে যোগ দিয়েছে আমাদের দেশের কমিউনিস্টরা। তাদের অন্য বিশেষ ক্ষমতা কিছু কিন্তু নেই, কিন্তু তারা ইস্যুটাকে যথেষ্ট ভালোভাবে গুলিয়ে দিতে পারেন এবং ঘুলিয়ে দিতে পারেন, তারা সেই চেষ্টাই করছেন। তো এখানে আমাদের কথা হচ্ছে আজকে যারা আমরা দেখছি ওখানের একটা ছবি, একটা ভিডিও ভুল, এখানের একজন নেত্রী হঠাৎ বললেন যে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, তিনি কি দয়া করে আইডেন্টিফাই করে দেবেন কোনটা ফেক ভিডিও? ওইভাবে হয় না। এখানে পরিষ্কার কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, সে দেশের হিন্দু, বৌদ্ধ, আদিবাসী তাদের উপরে কি পরিমাণ অত্যাচার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর আদালতে তার জামিনের শুনানি হওয়ার কথা ছিল, সেখানে তার আইনজীবী রবীন্দ্র ঘোষকে আজকে আবার আদালত চত্বর থেকে মারধর করে বার করে দেওয়া হয়েছে। বিচারককে এমন হুমকি দিয়েছেন, বিচারক শুনানি না করে উঠে যেতে বাধ্য হয়েছে। এরা আজকে বলছে যে ওখানে হাসিনার আমলে ফ্যাসিজম চলতো, হাসিনার আমলে তো এই মোহাম্মদ ইউনিসের নামে বেশ কিছু মামলা ছিল, সে জেলেও ছিল। তখন কি একবারও এমন হয়েছে যে ওখানে ইউনিসের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি? কিন্তু আজকে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। আজকে বাংলাদেশের, আমি যেটা বারবার গত 3 দিন ধরে বলছি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রবল শোচনীয় এবং যে কোনো দিন ওদের ব্যাংক ফেল করবে। এই যে তুমি দেখাচ্ছিলে না যে 99,000 কেজি চাল, 72 কামরার মালগাড়ি, 9 কোটি ডিম, এগুলো ফ্রিতেই দিতে হবে, কারণ বাংলাদেশের টাকা দেওয়ার অবস্থা নেই। কারণ ওদের সেখানে কিভাবে যুদ্ধ জিগির তোলা হচ্ছে। শুধু যুদ্ধ জিগির নয়, বলছি যে মারাত্মক ষড়যন্ত্র চলছে। আমি অরিত্রর কাছে আসবো, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে। অরিত্র, গতকাল থেকে আমরা আলোচনা করছি, যখন থেকে সালাউদ্দিন শোয়েব বাংলাদেশের সাংবাদিক, ব্লিটসের সম্পাদক, বর্ষিয়ান সাংবাদিক, তিনি কি মারাত্মক অভিযোগ করেছেন। অভিযোগের পর গতকাল থেকে আলোচনা চলছে যে এই মারাত্মক ষড়যন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে ফেসবুক। ভাবতেও অবাক লাগে। তবে তার আগে আমি দেখাই যে কিছুক্ষণ আগে ডিপ স্টেটের কথা বলা হচ্ছিল, আমেরিকার কিরকম ইন্ধন রয়েছে, কিভাবে কোথাও বাংলাদেশের মানুষকে মিসগাইড করা যায়, ভুল বোঝানো যায়। একে তাদের অর্থনীতি একদম ভঙ্গুর জায়গায় চলে এসছে, তারপরে একদিকে ঘাড়ের ওপরে আরাকান সেনা, আর অন্যদিকে ভারতের সম্পর্কে বিদ্বেষ ঢোকানো হয়েছে, যাতে পুরো বিষয়টা নিয়ে একটা সম্পূর্ণ উন্মুক্ত জঙ্গিস্তান বানানো যায়। খাবার নেই, চাকরি নেই, শিক্ষা নেই, নিরাপত্তা নেই, সেখানে শুধুমাত্র জঙ্গিদের মজুত করার জায়গা, যেখানে খুলেআম জঙ্গিরা গোটা পৃথিবীর ত্রাস হতে পারে। কি মারাত্মক ষড়যন্ত্র! এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখবো, আমেরিকার মধ্যে ইন্টারফেয়ার করতে, দেখুন কি সিগনিফিকেন্ট। আর মাত্র 2 মাসের মধ্যে পুরোটার সরকারের দায়িত্বভার নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে, বিদায়ের আগে ডাহা ফেল করেছেন জো বাইডেন, হেরে গেছেন, তাকে প্রত্যাখ্যান করেছে আমেরিকার মানুষ। তারপরও তার স্ট্র্যাটেজি থামছে না, ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। কি বলছেন তিনি? নাকি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কাকে? ভারত এবং বাংলাদেশকে। কি অসাধারণ দ্বিচারিতা! ভারত বাংলাদেশের প্রতি কখনো কোনো অশান্তির কোনো বার্তা দেয়নি, না তো বাংলাদেশের কোনো অংশকে দখল করার কথা বলেছে, না তো সেখানে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছে। আমি আপনাদের হিসেব দিয়ে দেখালাম যে একের পর এক কীভাবে কোথাও দান যাচ্ছে ভারত থেকে। তারপরে আমেরিকার জোর করে ইন্টারফিয়ারেন্স, যাতে বোঝানো যায় যে আমেরিকার মদতে নাকি ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাধীন শান্তি আসছে। আসলে সেটা নয়, আসলে এর মধ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। আমি আসবো অরিত্রর কাছে। অরিত্র, কি মনে হচ্ছে, আমি যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রয়েছে, প্রত্যেক মুহূর্তে মোহাম্মদ ইউনূসের একটা
একটার পর একটা স্টেপ। গতকাল ছবি দেখেছিলাম আমরা যে ফেসবুকের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক, 3 ঘন্টার বৈঠক, এবং সেখানে নাকি লম্বা লিস্ট দেওয়া হয়েছে কোন কোন ভাষা ফেসবুক যাতে সেটা আটকে দেয়, যেগুলো বাংলাদেশের মানুষের কাছে না যায় বা পৃথিবীর কোনো মানুষের কাছেই হয়তো না যায়। আর তারপরে আজকের যে ছবি পেলাম আমরা, পাকিস্তানের সেনার সঙ্গে বাংলাদেশ সেনার বৈঠক। বাংলাদেশটা আস্তে আস্তে পাকিস্তান, পুরো পাকিস্তান হয়েই গেছে, মানে জঙ্গিস্তান হতে চলেছে। দেখুন, শেখ হাসিনা এই গোটা ঘটনা ঘটার বেশ কয়েক মাস আগে একবার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন যে তার সাথে কোনো এক শ্বেতাঙ্গ মানুষ নাকি এসে তার দপ্তরে দেখা করতে চেয়েছে, তারা নাকি সেখানে কিছু মিলিটারি বেস তৈরি করতে চায়, এরকম একটা বিরাট আলোচনার মধ্যে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম সেই শ্বেতাঙ্গ মানুষটি আর কেউ নয়, সেটি আমেরিকা। এবার ঘটনা হচ্ছে যে আমি আপনাকে মনে করাতে চাইবো যে মোহাম্মদ মাহফুজ আলম, যিনি এই স্টুডেন্ট মুভমেন্টের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, নতুন ইন্টারিম গভর্নমেন্টের সেক্রেটারিয়েট লেভেলেও আছেন, সেই ব্যক্তিকে কিছুদিন আগে নিউ ইয়র্কে আমাদের ইউনুস সাহেব তিনি আমেরিকান ডেলিগেটসদের সাথে আলাপ করিয়ে দেন, পরিচয় করিয়ে দেন। এমনকি বাংলাদেশের যে ইন্টেলিজেন্স সংস্থা সেই NSI তারাও বলছে যে এই মোহাম্মদ মাহফুজ আলমের প্রিভিয়াস কেস হিস্ট্রিতে বহু জঙ্গিবাদী অর্গানাইজেশনের সাথে তার লিঙ্ক পাওয়া যাচ্ছে। আপনি ভালো করে মিলিয়ে দেখুন, দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে এই ভদ্রলোকের, আমেরিকা মানে জো বাইডেনের কথা আমি বলছি, এই যে একটা দারুণ সখ্যতা মোহাম্মদ ইউনুসের, এবং স্ট্র্যাটেজিক্যালি জো বাইডেন ইচ্ছাকৃতভাবে এইখানে একটা আনরেস্ট তৈরি করেছিল। আনরেস্টটা তৈরি করবার পেছনে তারা কখনো পাকিস্তানি মৌলবাদের সাহায্য নিয়েছে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সাহায্য করেছে পশ্চিমের দেশগুলি, এবং এই মোহাম্মদ ইউনুস ব্যক্তির আসলে সম্পূর্ণ উদ্দেশ্যটাই হচ্ছে নিজস্ব ব্যবসা এবং নিজের যে পরিধি সেটাকে কতটা আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, একদম বাংলাদেশের উন্নয়ন করা এই ভদ্রলোকের লক্ষ্য নয়। দ্বিতীয় কথাটা আপনাকে মাথায় রাখতে হবে, ফেসবুক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে ফেসবুকের যে ডেটা পলিসি, আমরা কিছুদিন আগেই আমরা খবরে দেখতে পেয়েছি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই মেটার ওপরে আনুমানিক 200 কোটি টাকার একটা ক্ষতিপূরণ চাপিয়েছে। তার কারণ এদের নির্দিষ্ট ডেটা পলিসির মধ্যে কিছু ষড়যন্ত্র রয়েছে, যেরকম হোয়াটসঅ্যাপে ফোর্সফুলি উইদাউট মাই কনসেন্ট আমার কনভারসেশন থেকে ডেটা তুলে নিয়ে এই মেটা বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করে। এবং বাংলাদেশে কিন্তু এরকম কোনো ডেটা পলিসিই নেই। বাংলাদেশের মিডিয়া লয়ের ক্ষেত্রে এরকম কোনো স্ট্রিক্ট পলিসি নেই। কিছুদিন আগে চিঠি.মি বলে একটা সাইট বা আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে খুব ঘোরাঘুরি করছিল, পরে জানা গেল সেটা নাকি একটা সাইবার ট্র্যাপ। সেটা ঢাকায় তৈরি হয়েছে, ওই অ্যানোনিমাস মেসেজ সেন্ডিংয়ের নামে প্রচুর ভারতীয়দের ডেটা এরা কিন্তু তুলে নিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ খুব সক্রিয়ভাবে জানে যে তারা একেবারে যুদ্ধ দেখে কোনোদিন ভারতের সাথে লড়তে পারবে না, ফলে তারা দুটো অ্যাঙ্গেল টার্গেট করছে। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে যেটা আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্ট একেবারে ইগনোর করে যাচ্ছে, ক্রমাগত তারা ডেমোগ্রাফিক্যালি চ্যালেঞ্জ করতে আরম্ভ করেছে, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের পুরো সোশ্যাল ডেমোগ্রাফিটাকে হ্যাম্পার করছে। এবং সেকেন্ড যে জায়গাটা তারা টার্গেট করছে সেটা একেবারে সরাসরি সাইবার ওয়ারফেয়ার। আপনাদের চ্যানেলে সিনিয়র সাংবাদিকের ফেসবুক প্রোফাইল তারা হ্যাক করে সেখানে তাকে ডিজিটাল মৃত ঘোষণা করে দিয়েছে। এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে সাধারণ একটা হ্যাক, কিন্তু এটা আসলে একটা সাইবার থ্রেট। এবং এর পেছনে শুধুমাত্র মোহাম্মদ ইউনুস নয়, এই জো বাইডেনের নেতৃত্বে ঘটে থাকা ডিপ স্টেট। এবং মাথায় রাখতে হবে এই মেটার মালিক মার্ক জুকারবার্গ তিনি সরাসরি স্বীকার করেছেন আমেরিকান কংগ্রেসের কাছে যে তার এই ওয়েবসাইটে যে যে ডেটা কালেকশন হয় সেইগুলোর সরাসরি আমি জাস্ট পরপর কয়েকটা ওয়ার্ড বলবো। গতকাল আপনাদের বলেছিলাম, দেখিয়েছিলাম, সালাউদ্দিন শোয়েব টুইট করে সেই ছবি জানিয়েছেন সবাইকে যে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ তিনি পাঠিয়েছেন তার একটা বিশ্বস্ত উচ্চপদস্থ আধিকারিককে, তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলেছে, এবং সেই বৈঠক থেকে 3 ঘন্টার বৈঠক থেকে নাকি 100-র কাছাকাছি শব্দ, আমি সেই শব্দগুলোর দিকে নজর রাখার চেষ্টা করবো, 100-র কাছাকাছি শব্দের উপর নাকি বলা হয়েছে সেই শব্দগুলোকে আটকাতে হবে। অর্থাৎ কোনো ভিডিওতে যদি সেই ধরনের কোনো শব্দ উচ্চারণ করা হয়, কোনো ভিডিও পোস্ট করার সময় যদি সেই শব্দগুলো উপরে লেখা থাকে, তাহলে সেই ভিডিওগুলো আর সাধারণ মানুষের কাছে পৌঁছবে না, সেই ভিডিওগুলো সাধারণ মানুষের কাছে আর যাবে না, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে বা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জায়গাতেই থাকবে না, অনেক খুঁজে পেতেও সেই ভিডিওগুলোকে দেখতে পাওয়া যাবে না। কি মারাত্মক ষড়যন্ত্র! আমি নজর রাখার চেষ্টা করবো সেই শব্দগুলোর দিকে, কোন কোন শব্দগুলোর ক্ষেত্রে কাঁচি চালানোর কথা বলা হয়েছে। যেরকম হিন্দু, এই শব্দটাকে এই তালিকার মধ্যে রয়েছে। মারাত্মক অভিযোগ করছেন সালাউদ্দিন শোয়েব
বাংলাদেশের প্রবীণ সাংবাদিক এবং ব্লিটসের সম্পাদক। এছাড়াও সনাতনী, যে শব্দের কথা বলা হচ্ছে, সনাতনী, হিন্দু সনাতনী, আমি যে শব্দগুলো বলছি প্লিজ সেই শব্দগুলো ফলো করুন। এছাড়াও রিপাবলিক বাংলা শুধু নয়, রিপাবলিক বাংলার সমস্ত শো যেগুলো প্রাইম টাইমে শো হয়, এবং আমরা যে সিনিয়র এডিটররা যে শোগুলো করি, আমাদের নাম ধরেও আমাদের শোয়ের নাম সেগুলো এর মধ্যে রয়েছে। আমি ডিটেলে যাচ্ছি না। এরপর রয়েছে সংখ্যালঘু। আপনারা জানেন এই মুহূর্তে সংখ্যালঘু বলতে শুধুমাত্র আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুকেই বোঝাচ্ছি, সেই ভিডিওগুলো যেন না হয়। ইসকন রয়েছে, প্রভু, ছোট শব্দ দেখুন কিরকম শব্দ, হিন্দু নিধন এই শব্দ নাকি এর মধ্যে রয়েছে অত্যাচার। কি সুন্দর শব্দগুলোকে আইডেন্টিফাই করেছে। মানুষ কাঁদতে কাঁদতে বলছেন আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে। যেই একটা অত্যাচার ঢুকলো, ভিডিও ডিলিট হয়ে গেল। এছাড়াও বিদ্বেষ, এছাড়াও কৃষ্ণ, এছাড়াও শ্রী চৈতন্য, এছাড়াও জগন্নাথ মন্দির, প্রতিমা, খুব ছোট ছোট শব্দ। এই শব্দগুলো যে ভিডিওতে থাকছে সেই ভিডিওগুলোই নাকি ঘটনাচক্রে রিকোয়েস্ট করেছেন নাকি হাত জোড় করে মোহাম্মদ ইউনূস ফেসবুকের মালিকের কাছে, যে যেন সেই ভিডিওগুলো আর সামনে না আসে, এই ভিডিওগুলো যেন কোথাও পোস্ট না হয়, যদি বা পোস্ট হয় তাহলে ভিডিওগুলো হয় যেন ডিলিট হয়ে যায়, বা সেগুলো যেন মানুষের কাছে না পৌঁছয়, তার রিচ যেন কমিয়ে দেওয়া হয়। আমি জানি না যে এই ষড়যন্ত্র কিভাবে বিশ্লেষণ করবে বাংলাদেশের সাধারণ মানুষ। সময় একদম শেষ, এক লাইনে একটা পয়েন্ট অ্যাড করবো। 2020 সালে আঁখি দাসের, ফেসবুক ইন্ডিয়ার হেড আঁখি দাসের ঘটনাটা মনে করুন। আঁখি দাসকে মার্ক জুকারবার্গ পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে অ্যান্টি ইসলামিক, অ্যান্টি জিহাদি এবং প্রো হিন্দু যে পোস্টগুলো হয় সেই পোস্ট ডিলিট করতে হবে, এবং তার উপরে আরও স্ট্রিক্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যাকশন নিতে হবে, চাপাতে হবে। সময় একদম শেষ, পোস্ট কিন্তু এক লাইন অনেক কিছু বলতে চাইছি। দেখুন এই জায়গাগুলোতে যে শব্দগুলো আপনি বললেন খুব স্ট্র্যাটেজিক্যালি আপনি দেখবেন কোনোটাই বাংলাদেশের সংখ্যাগুরু বা মেজরিটিদের একটা শব্দ সেখানে না একদমই। তার মানে তাদের মধ্যে এজেন্ডাটা, পলিটিক্যাল এজেন্ডা একদম স্ট্রিক্টলি ধরে সংখ্যালঘুদেরকে সেই দেশ থেকে বিদায় করে সেখানে একটা জিহাদি শাসন তৈরি করা। তাই কতদিন পর্যন্ত এই ষড়যন্ত্র একদম এই মুখোশ পরে ইউনূস থাকতে পারবে? তার বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে কতদিন পর্যন্ত আসল মুখটা লুকিয়ে রাখতে পারবেন মোহাম্মদ ইউনূস? এই প্রশ্ন থাকলো। সময়টা বিরতি, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।